আমরা সেদিন নতুন শহরে যাচ্ছিলাম। আমার সাথে আমার বড় ছেলে ও ছোট মেয়ে ছিল। আমার ছেলে ট্রেনের একটা কামরা ভাড়া নিয়েছিল। আমার ছোট মেয়ে ঘুমিয়ে গেলে আমার বড় ছেলে যা করেছিল তা শুনলে তোমাদের কান গরম হয়ে যাবে। তাহলে মূল গল্পে যাওয়া যাক। বন্ধুরা, আমার নাম রুহি। আমি ৩৮ বছরের বিধবা মহিলা। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি অনেক ভালো লাগবে, তাই হেডফোন কানে দিয়ে বসে যান। আমার দুটি সন্তান রয়েছে। এক ছেলে রবিন ১৮ বছর ও এক মেয়ের ১৬ বছর বয়স। প্রায় ১ বছর ধরে আমি গল্প করছি এবং বিশ্বাস করুন এই গল্পগুলি আমাকে অবাক করে তোলে। আজ আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম আমার সাথে ঘটে যাওয়া ১ মাস আগে পুরনো ঘটনাটি আপনাদের সাথে ভাগ করে নেওয়া উচিত। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে সত্য ঘটনাটি বলতে যাচ্ছি, যেখানে আমি এবং আমার ছেলে রবিন রয়েছি। আমার বাবা মদে আসক্ত ছিলেন আর মা আমার শৈশব বয়সে মারা যান। তারপর আমার বাবা কৈশোরেই আমাকে বিয়ে দিয়ে দেন। কয়েক বছর ভালো কেটে গেল। রবিন ও রাইমার জন্ম হয়েছিল এবং তারপরে একদিন আমার স্বামী প্রায় ৩ বছর আগে দুর্ঘটনার কারণে মারা গেলে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তবে শ্বশুরবাড়ির লোকেরা অনেক সাহায্য করেছিল। তারপরে আমি একটি দোকান খুললাম যাতে আমি ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে পারি। সবকিছুই ঠিকঠাক চলছিল, তবে প্রত্যেকের কিছু চাহিদা আছে। যখন রাত আসত তখন আমি আকাশের দিকে তাকিয়ে থাকতাম। অন্য কারো সাথে সম্পর্কের ক্ষেত্রে আমি ভয় পেতাম। তখন আমি এটাকে আমার ভাগ্য হিসাবে বিবেচনা করে সারা জীবন এভাবেই কাটানোর সিদ্ধান্ত নিলাম। তাই গল্প পড়তাম ও ভিডিও দেখতাম। এভাবে আমার সময় কেটে যেত। তবে আর কতদিন এভাবে চলা যায়? প্রায় ১ মাস আগে এমন কিছু ঘটনা ঘটেছিল যে আমার পুরনো দিনের কথা আবার জেগে ওঠে। একদিন মেয়ে স্কুলে গেছিল এবং আমার ছেলে বাড়িতে ছিল। আমি যখন দুপুরে খাবার রান্না করার জন্য দোকান থেকে বাসায় আসি, তখন আমি আমার কাছে থাকা একটি চাবি দিয়ে দরজা খুলি। ভিতরের ছেলের ঘরের দরজা অর্ধেক খোলা ছিল এবং ভিতরে যা দেখলাম তাতে আমার ২ কান গরম হয়ে গেল। তবে সর্বোপরি ও আমার ছেলে, তাই কিছু বলতে পারলাম না। আমি ভিতরে গিয়ে খাবার রান্না শেষ করে বিছানায় শুয়েছি, কিন্তু আমার চোখের সামনে এখনো রবিনের সেই ঘটনা ভেসে আসছিল। আমি নিজেকে থামাতে পারি না, কিভাবে পারল রবিন এমন করতে। তারপর আমি মা ছেলের গল্পগুলি পড়া শুরু করি। বিশ্বাস করুন, তারপরে আমি আরও অবাক হয়ে গেলাম। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। রাত প্রায় ১২টা বাজে। আমি, রবিন আর মেয়ে, আমরা ৩ জনে এক খাটেই ঘুমাই। আমাদের বাড়িতে মাত্র একটা শোয়ার রুম ছিল। হঠাৎ রবিন ঘুম থেকে উঠে অদ্ভুত আচরণ করতে লাগল। এই আকম্বিক ঘটনায় আমি অস্থির হয়ে রবিনকে অন্যদিকে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালাম। আমি বললাম, রবিন, তোকে এমন অদ্ভুত দেখাচ্ছে কেন? রবিন বলল, মা, আমি জানি তোমার অনেক কষ্ট। আজ আমি তোমার কষ্ট মুছে ফেলব। তখন আমি সমস্ত লজ্জা ভুলে গেলাম। ঠিক তখনই আমি রবিনের দিকে তাকালাম। তাকে একটা হাট্টাকাট্টা লোকের মতো লাগছিল আর তার শরীরের গঠন তার বাবার চেয়েও দীর্ঘ। হঠাৎ রবিন চিৎকার করে উঠল। চিৎকার এত জোরে বেরিয়ে এলো যে কণ্ঠ শুনে আমার মেয়ের ঘুম থেকে জেগে বলল, কি হয়েছে মা? আমি বললাম, কিছু না রে মা, তুই ঘুমা। মেয়ে বলল, মা, ভাই চিৎকার করছে কেন? আমি বললাম, তোর ভাই কেন চিৎকার করছে, বড় হলে তুইও বুঝবি। মেয়ে বলল, মা, আমি ভয় পেয়েছিলাম তাই জেগে গেছি, তোমরা থাকো, আমি ঘুমাই। মেয়ের কথা শুনে আমরা মাছেলে হেসে উঠলাম। আমি রবিকে বললাম, এভাবে চিৎকার করছিস কেন? রবিন কিছু না বলে প্রায় ১০ মিনিট পরে চুপচাপ পাশে ঘুমিয়ে পড়ল। আমিও শুয়ে পড়লাম। তখন মেয়ে উঠে বসে বলল, মা, ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে, তাই না? আমি বললাম, হ্যাঁ, এখন তুইও ঘুমা। আমার মনে ভয় জেগেছিল যে মেয়ে হয়তো এসব বুঝতে পারবে না, কিন্তু পরে মেয়ে এ নিয়ে কিছু বলেনি। না আমি। আর কিছু সময় পর আমরা মা মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়লাম। সেই রাতের পরে এখন আমরা মা ও ছেলে দুজনেই পুরোপুরি মিশুক হয়ে গেলাম। পরের দিন আমি দোকানে গিয়েছিলাম এবং আমার ছেলে কলেজে। দিনটি সাধারণ দিনের মতো চলে যা, কিন্তু রাতের কথা মাথা থেকে কিছুতেই নামছিল না। সত্যি বলতে আমি আমার স্বামীর চেয়ে আমার ছেলেকে বেশি পছন্দ করছিলাম। কারণ ৬ ফুট যুবক যদি পাশাপাশি একসাথে হাঁটে তবে তার সাথে আমার এবং আমার বয়সের মধ্যে কোনো তফাৎ বোঝা যায় না। আর এখন আমি অপবাদে ভয় পেতাম না, কারণ আমি বাড়িতে সবকিছুই পেয়েছিলাম। রাত ৮টা নাগাদ আমি দোকান থেকে বাড়ি চলে আসি। মেয়ে তার পড়াশোনায় ব্যস্ত ছিল এবং রবিন ল্যাপটপে কিছু একটা করছিল। আমি ছেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি করছিস রবিন?
রবিন বলল, মা আমি কলকাতায় একটি আন্তর্জাতিক কল সেন্টারে চাকরি পেয়েছি। মাসে বেতন 30,000 টাকা এবং আলাদাভাবে প্রণোদনাও আছে। আমি বললাম, এটা খুব খুশির সংবাদ। রবিন বলল, আমরা একটা কাজ করি না কেন? আমি এখানে আর থাকতে চাই না। চলো দোকানটি বিক্রি করে আমরা কলকাতায় চলে যাই, আমি, তুমি এবং বোনে। আমরা সেখানে ভালোভাবে থাকতে পারব। যদিও বিষয়টি নিয়ে আমার অমত ছিল না, কিন্তু শ্বশুরবাড়ির কারণে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম। আমি রবিকে বললাম, এই বিষয়ে আমাদের আরও ভাবা উচিত। এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এরপরে আমি রবিকে বললাম, তুই মুরগি অনেক পছন্দ করিস তাই না? রবিন বলল, তাহলে আজকে মুরগি রান্না করো। আমি রবিনকে টাকা দিয়ে বললাম, মুরগি এনে দে, আমি রান্না করছি। রবিন হেসে টাকা নিয়ে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর রবিন মুরগি নিয়ে এল। আমি মুরগি রান্না করে প্রথমে মেয়েকে খাওয়ালাম। খাবার খাওয়ার পরে মেয়ে ঘুমাতে গেল। তখন আমি রবিনকে বললাম, তুই মুরগির তরকারিটা ঘরে নিয়ে যা, আমি রান্নাঘরের কাজ শেষ করে আসছি। রবিন ঘরের ভিতরে গেল, আর আমি রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে ঘরের ভিতরে চলে গেলাম। রবিন বিছানায় শুয়েছিল এবং মুরগির তরকারি বিছানায় রাখা। আমিও বিছানায় বসলাম। যখন রবিনের বাবা বেঁচে ছিল তখন সে অবশ্যই মুরগির সাথে আমরা ড্রিঙ্কস করতাম। মুরগি ছিল, তবে ড্রিঙ্কস অনুপস্থিত ছিল। আমি কিভাবে আমার ছেলেকে বলবো? আমি এই ভাবনায় নিমগ্ন ছিলাম। তখন রবিন বলল, মা কি ভাবছ? মুরগি খাবে না? তোমার না খুব পছন্দ? আমি বললাম, হ্যাঁ আমার ভালো লাগে, তবে এরকম শুকনো ভালো লাগে না। ছেলে বুঝতে পেরে আমাকে অবাক করে বলল, মা তুমি কি ড্রিঙ্কস করো? আমি বললাম, হ্যাঁ, তোর বাবা বেঁচে থাকার সময় মুরগি রান্না করলে সাথে ড্রিঙ্ক খাওয়া হতো। রবিন হেসে বলল, এখনই তোমার ইচ্ছা পূরণ করছি, এখনই নিয়ে আসছি। আমি বললাম, না থাক, এত রাতে কোথায় যাবি? রবিন বলল, মা তুমি চিন্তা করো না, এই বলে বাইরে গেল এবং কিছুক্ষণের মধ্যে নিয়ে এল। যতক্ষণ রবিন বাইরে ছিল আমি আমার পুরাতন কাপড় চেঞ্জ করে নতুন কাপড় পরে নিলাম। ঘরে এসে বিছানায় বসে আমার দিকে তাকাতে শুরু করল। আমি বুঝতে পেরেছি যে আমাকে দেখে অবাক হয়ে গেছে। আমি উঠে 2টি গ্লাস এবং বরফ নিয়ে আসি। আমরা মাছেলে বিছানার উপরে বসে মুরগি আর ড্রিঙ্কস খেতে শুরু করলাম। একটু পর রবিন অদ্ভুত সব কথা বলতে লাগল। মা আমার সাথে কলকাতা চলো, সেখানে কেউ আমাদের চেনে না। এই কথা শুনে আমার আনন্দের সীমা রইল না। আমি বললাম, ঠিক আছে, তবে সেখানে যদি কেউ জিজ্ঞেস করে তোর বাবাকে এবং আমিকে, তখন তুই কি বলবি? মা তুমি চিন্তা করো না, বড় শহরে কাউকে নিয়ে কেউ ভাবে না। তারপরও যদি কেউ জিজ্ঞাসা করে আমি ম্যানেজ করে নিব। আমি বললাম, সেখানে তো আমাদের কেউ চেনে না, আমরা বাকিটা জীবন ভালোভাবে থাকতে পারব। আর যখন তুই আসল বিয়ে করতে চাইবে তখন আমরা অন্য শহরে চলে যাব। রবিন বলল, তুমি ঠিকই বলছো মা, যত তাড়াতাড়ি সম্ভব পরিকল্পনা করতে হবে। কিন্তু বোনকে কিভাবে বোঝাবো? আমি বললাম, আমি তাকে বোঝাবো, তুই চিন্তা করিস না। সে সব বোঝে, আমি তাকে সব বোঝাবো। তবে আমিও তোর কাছ থেকে একটি জিনিস চাই। রবিন বলল, মা তোমার কি চাই? আমি বললাম, তোর কাছে এমন জিনিস চাই তুই আমাকে চাইলেই দিতে পারবে। আমিও চাই তুমি যা চাও দিতে। আমি তোমার সব কষ্ট দূর করে দিতে চাই, তুমি শুধু একবার বলে দেখো। এভাবে অনেক গল্প করার পর আমরা দুজনেই ঘুমালাম। পরদিন সকাল 9টায় আমি ঘুম থেকে উঠলাম। ততক্ষণে মেয়ে স্কুলে চলে গেছে। আমরা বুঝতে পারলাম যে মেয়ে আমাদের মা ছেলের সব কথা শুনতে পেরেছে। সকালের নাস্তা শেষে আমরা পরিকল্পনা তৈরিতে ব্যস্ত হয়ে পড়ি। কলকাতার ব্যাপারটা কি হবে এবং মেয়েকে কিভাবে রাজি করা যায়। দুপুর 2টা মেয়ে স্কুল থেকে এসেছে। সে চুপচাপ ঘরে ঢুকে আওয়াজ দিল, বলল, এখানে এসো। আমি সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রে মা? সকালে তুই নাস্তা না করে স্কুলে গেলি যে? মেয়ে বলল, মা গতরাতে আমি সবকিছু দেখেছি। বাবা চলে যাওয়ার পরে আর তোমাকে এত খুশি দেখিনি। আমি বললাম, এখন আমরা সবাই কলকাতায় যাব। মেয়ে বলল, মা এতে আমি খুশি। যদি বড় শহরে যাই তবে আমার পড়াশোনাও ঠিকঠাক হয়ে যাবে। আমি কাউকে কিছু বলবো না। তুমি আর ভাইয়া যা ঠিক মনে করো তাই করো, আমি তোমাদের পুরোপুরি সমর্থন করব। এই শুনে আমার মন খুশিতে ভরে গেল এবং আমি রবিন সব বললাম। এর কয়েকদিন পরে আমরা কলকাতা রওনা দেওয়ার পরিকল্পনা শুরু করলাম। দোকান বিক্রি করে টাকাও পেয়েছি। সব কিছু ঠিকঠাক করে নির্দিষ্ট সময় অনুযায়ী আমরা সকলেই কলকাতায় যাওয়ার জন্য স্টেশনে পৌঁছাল এবং ট্রেন আসার সাথে সাথে উঠে বসলাম। রবিন ফার্স্ট এসির পুরো কেবিন বুক করে নিয়েছিল।
তাই আমরা সকলে আরামে বসে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ শুয়ে পড়লাম। সন্ধ্যা 7টায় আমার ঘুম ভাঙল, কিন্তু রবিন এবং মেয়ে তখনও ঘুমিয়েছিল। আমিও তাদের জাগায় না। এখন ট্রেন আমাদের শহরকে অনেক দূরে ফেলে এসেছে। আমি ভাবলাম রবিন ঘুম থেকে ওঠার আগে তাকে অবাক করে দেওয়া যাক। ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রবিনের ঘুম থেকে উঠার জন্য বসে থাকলাম। প্রায় 7:30টায় মেয়ে ঘুম থেকে উঠল, এবং ঘুম থেকে উঠার সাথে সাথে সে আমাকে নিচ থেকে উপর পর্যন্ত এমনভাবে তাকিয়ে দেখল যেন আমি তার কাছে কোনো অচেনা মহিলা। কিন্তু যখন সে মনোযোগ দিয়ে তাকিয়ে আমাকে চিনল তখন বলল, মা, তোমাকে একেবারে নায়িকার মতো লাগছে। আমি ভেবেছিলাম যে সে হয়তো রেগে যাবে, কিন্তু তার এই রকম কথা শুনে আমি খুশি হই এবং আমি তাকে বলি, তুই তো জানিস তোর বাবা চলে যাওয়ার পর আমি কতটা কষ্টে ছিলাম। এখন আমরা নতুন শহরে চলে যাচ্ছি, তাই আমি ভাবলাম আমিও নিজেকে নতুনভাবে সাজাই, এই জীবনের সকল সুখ খুঁজে নেই। মেয়ে বলল, মা, আমি তোমাকে সব সময় সুখী দেখতে চাই, কারণ আমি তোমাকে সব সময় কাঁদতে দেখেছি। আমার মেয়ের মুখ থেকে এমন কথা শুনে আমি মনে মনে খুবই খুশি হই, এই ভেবে যে আমার মেয়ে আমার মনের সব কষ্ট বুঝতে পেরেছে। তখনও আমি মেয়েকে বললাম, তোর বাবার পরে এখন আমি কেবল তোর ভাইজের মাঝে সুখ খুঁজে পাই। আমি আমার মেয়ের কপালে চুমু খেলাম। প্রায় 8টার দিকে রবিন ঘুম থেকে উঠে আমার দিকে তাকিয়ে অবাক হল। মেয়ে বলল, ভাই, মাকে সুন্দর লাগছে না? রবিন বলল, হ্যাঁ, দেখতে একেবারে নায়িকার মতো। এখন চলো কিছু চা খাওয়া যাক। রবিন চা অর্ডার করল এবং আমরা 3জনে চা খেলাম। রাত 9টা বেজে গেল এবং রাতের খাবার আসলো। আমরা সবাই হাত ধুয়ে বসলাম। তখন ওয়েটার এসে খালি প্লেটগুলো নিয়ে গেল। তারপর আমরা চুপচাপ ঘুমিয়ে পড়লাম আমাদের নিজ নিজ আসনে। পরদিন সকাল 8টায় আমরা কলকাতায় পৌঁছালাম। আমরা 3জনে ট্রেন থেকে নেমে হোটেল বুক করলাম। রবিন প্রথমে হোটেলে একটি রুম নেয়। তারপর নাস্তা শেষে আমরা সকাল 10টার দিকে বাজারে যাই এবং সেখানে যাওয়ার পরে আমি একটি লেহেঙ্গা কিনলাম। রবিন পায়জামা কুর্তা কিনল এবং মেয়ে নিজের জন্য স্কার্ট এবং প্যান্ট কিনল। তারপর আমরা 3জনে মিষ্টি ও মালা নিয়ে সরাসরি মন্দিরে গেলাম। রবিন সেখানে আগেই বিয়ের জন্য বুক করে রেখেছিল। আমরা একটার সময় মন্দিরে পৌঁছে গেলাম। কিছুক্ষণ পরে পুরোহিত এসে প্রথমে বরকে বসাল, তারপর কনেকে ডাকলেন। আমি গিয়ে রবিনের পাশে বসলাম। প্রায় 1 ঘন্টা বিয়ের মন্ত্র পড়ে পুরোহিত আমার গলায় মঙ্গলসূত্র পরাতে বললেন। তখন মেয়ে রবিনের হাতে মঙ্গলসূত্র দেয় এবং রবিন হাসিমুখে আমার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিল। তখন আমি ভাবতে লাগলাম, একটি নতুন শহরে কমপক্ষে আমার বাকি জীবনটা ভালোভাবে কাটিয়ে দিতে পারব। প্রায় 5টা নাগাদ আমাদের বিয়ের শেষ হল। পুরোহিতকে তার দক্ষিণা দিয়ে আমরা তার আশীর্বাদ নিলাম। তারপর আমরা 6টা নাগাদ হোটেল আসি, যেখানে হোটেলের লোকরা রোহিতের কথামতো আগেই গোলাপ ফুল সাজিয়েছিল। আমরা 3জনেই প্রথমে খাবার খেয়ে নিলাম। তখন মেয়ে বলল, মা, আমি তোমাদের ভালোভাবে দেখতে চাই। আমি কিছুটা ইতস্তত বোধ করলাম। তখন রবিন বলল, ঠিক আছে, তুই সোফায় বসে সবকিছু দেখিস। এবার আমরা ঘরে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এসে বসলাম। মেয়ে সোফায় বসে আমাদের ছবি তুলছিল এবং আমাদের স্মৃতি স্মরণীয় করে রাখার জন্য একটি ভিডিও বানাচ্ছিল। পরের দিন সকাল 8টায় সবার আগে আমার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখি রবিন ঘুমিয়ে আছে। শুভ সকাল। রবিন বলল, চলো তাড়াতাড়ি রেডি হও, আমাদের বেরোতে হবে। আমি বললাম, কোথায় যাব? রবিন বলল, আমাদের নতুন সংসারে। আমি বললাম, মানে? রবিন বলল, মানে এখানে আমি একটা বাড়ি ভাড়া নিয়েছি, আজ থেকে সেখানে গিয়ে আমরা নতুন সংসার পাতব। কিছু সময় পর উঠে মেয়েকে উঠিয়ে দিয়ে এক এক করে ফ্রেশ হয়ে নিলাম আর মেয়েকে নতুন বাসার কথা বললাম। তখন মেয়ে বলল, ভালো হয়েছে। তারপর আমরা নাস্তা খেয়ে নতুন বাসায় গেলাম। নতুন বাসায় ছিল 2টো ঘর, একটা রুম আমার আর রবিনের, অন্য রুমটি মেয়ের। এভাবে কেটে গেল 7 মাস। আজ আমাদের বিয়ের 2 বছর হলো। আজ আমি রবিনের ছেলের মা। বন্ধুরা, তোমাদের জানাতে এমন কোনো ঘটনা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।